উজ্জয়িনী নগরে গন্ধর্ব সেন নামে এক প্রতাপশালী রাজা ছিলেন। রাজা বিক্রমাদিত্য ছিলেন গন্ধর্ব সেনের কনিষ্ঠ পুত্র। পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠপুত্র শঙ্কু রাজ্যলাভ করেছিল, কিন্তু বিদ্যায়, বুদ্ধিতে, জ্ঞানে ও শক্তিতে বিক্রমাদিত্য শ্রেষ্ঠ ছিলেন। শঙ্কুকে হত্যা করে বিক্রমাদিত্য সিংহাসন দখল করেছিলেন। কিছুকাল রাজত্ব করার পর বিক্রমাদিত্য রাজ্য ঘুরে দেখবার জন্য ছদ্মবেশে বেরিয়ে পড়লেন। যাবার সময় ভাই ভর্তৃহরিকে রাজ্য শাসনের অধিকার দিয়ে গেলেন। ভর্তৃহরি স্ত্রীর ওপর বিরক্ত হয়ে কিছুকাল পরে রাজ্য ছেড়ে সন্ন্যাসী হয়ে বনে চলে গেলেন। রাজ্য অরক্ষিত দেখে দেবরাজ ইন্দ্র এক যক্ষকে পাঠালেন পাহারার জন্য। যক্ষ অলক্ষ্যে থেকে রাজ্য পাহারা দিতে লাগল। সিংহাসন শূন্য সংবাদ পেয়ে বিক্রমাদিত্য এক রাতে গোপনে নগরে প্রবেশ করলেন। তখন যক্ষ তার পথ রোধ করে দাঁড়ালেন। দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হল। যুদ্ধে রাজা বিক্রমাদিত্য যক্ষকে পরাস্ত করলেন। রাজা বল বিক্রমের পরিচয় পেয়ে যক্ষ নিজ পরিচয় দিয়ে বলল, আপনি নিশ্চয় বিক্রমাদিত্য। তিনি ছাড়া আমাকে পরাস্ত করতে পারে এমন কেউ নেই ত্রিভুবনে। যক্ষ তখন বিক্রমাদিত্যকে বলল, মহারাজ, আপনাকে আমি কয়েকটি কথা বলে যাই। আপনি সেই মতে চললে আপনার কোনো বিপদ হবে না। দৈব সব সময় মেনে চলতে হয়। ভোগবতী নগরে চন্দ্রভানু নামে এক রাজা ছিলেন। তিনি বনে এক সন্ন্যাসীকে দেখে নানাভাবে তাকে বিরক্ত ও অপমান করলে সন্ন্যাসী ক্রুদ্ধ হয়ে প্রতিশোধ গ্রহণের জন্য কঠোর তপস্যা সিদ্ধ হলেন। সিদ্ধ হয়ে চন্দ্রভানুকে হত্যা করেছিলেন। চন্দ্রভানু তেলির ঘরে জন্মগ্রহণ করেছিলেন, আর ভোগবতী নগরের রাজা সেই যোগী কুমারের ঘরে যোগ সাধনা করে নানা ক্ষমতার অধিকারী হয়েছেন। তারপর চন্দ্রভানুকে হত্যা করে শ্মশানের কাছে বেতাল করে এক শিরীষ গাছে ঝুলিয়ে রেখেছেন। আপনাদের তিনজনেরই এক নগরে, এক তিথিতে, এক নক্ষত্রে জন্ম হয়েছিল। সেই যোগী আপনাকে হত্যা করতে পারলে বিদ্যাধরদের রাজা হতে পারবে। সে সেই চেষ্টাই করছে। আপনি সাবধানে থাকবেন। এই বলে যক্ষ চলে গেল। বিক্রমাদিত্য ফিরে এসে যক্ষের কথা মনে রেখে সাবধানে রাজত্ব করতে লাগলেন। একদিন এক সন্ন্যাসী এসে রাজাকে নানাভাবে সন্তুষ্ট করে গোপনে জানালো, গোদাবরী নদীর তীরে শ্মশানে আমি মন্ত্র সিদ্ধ করব। আমার প্রার্থনা আপনি একদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেখানে থাকবেন। রাজা অনুমানে বুঝলেন এই সেই যোগী যে তাকে হত্যা করতে চান। তিনি ভীত না হয়ে সন্ন্যাসীর কথায় রাজি হলেন। আগামী ভাদ্র কৃষ্ণা চতুর্দশীতে সন্ন্যাসী তখন রাজাকে শ্মশানে যেতে বলে চলে গেলেন। নির্দিষ্ট দিনে রাজা শ্মশানে গিয়ে সন্ন্যাসী দেখা পেলেন। সন্ন্যাসী খুশি হয়ে বললেন, 2 ক্রোশ দক্ষিণে একটা শ্মশান আছে, সেখানে শিরীষ গাছে একটা মৃতদেহ ঝুলছে। আপনি সেই মৃতদেহকে আমার কাছে এনে দিন। এ কাজ আপনি ছাড়া আর কেউ সাহস করে করতে পারবে না। রাজা সন্ন্যাসীর কথা মতো শ্মশানে গিয়ে শিরীষ গাছে
মৃতদেহ ঝুলে আছে দেখতে পেলেন। গাছে উঠে সেই মৃতদেহ নামাতে গেলেন। অমনি মৃতদেহটি চিৎকার করে কেঁদে উঠল। রাজা বুঝলেন শবের দেহে কোনো আত্মা প্রবেশ করেছে। এইটি নিশ্চিত সেই তেলি রাজা চন্দ্রভানুর বেতাল। আর সেই কুমোরই এই সন্ন্যাসী, শান্তশীল। চন্দ্রভানুর মতো আমাকেও হত্যার চেষ্টা করবে। দেখা যাক শেষ পর্যন্ত এর পরিণাম কি হয়। রাজা বিক্রমাদিত্য বেতালকে নিজ পরিচয় দিলেন এবং তাকে যে তিনি শান্তশীলের কাছে নিয়ে যেতে এসেছেন এ কথাও বললেন। বেতাল বলল, আমার যেতে আপত্তি নেই, তবে যে পথে যেতে যেতে আমি তোমার ধৈর্য, বুদ্ধি ও সাহসের পরীক্ষা যাচাই করব। তোমাকে কতগুলো ঘটনা বলবো আর প্রশ্ন করব। যদি সঠিক উত্তর জেনেও না বলো তাহলে তখনই তোমার মাথা ফেটে চৌচির হবে। আর যদি সঠিক উত্তর দাও তাহলে আমি আবার গাছে ফিরে আসব। যদি এই প্রস্তাবে রাজি থাকো তাহলে আমাকে কাঁধে তুলে নাও। রাজা আর কোনো উপায় না দেখে বললেন, বেশ তাই হবে বলে মরা কাঁধে হাঁটতে শুরু করলেন। বেতাল তার গল্প শুরু করল। বেতাল বলল, মহারাজ শ্রবণ করো। সেকালে বারাণসী নগরে প্রতাপ মুকুট নামে এক পরাক্রমশালী রাজা ছিলেন। তার মহিষীর নাম মহাদেবী। বজ্র মুকুট নামে তার একটি মাত্র ছেলে ছিল। ছেলেটি ছিল তাদের চোখের মণি। একদিন রাজকুমার মন্ত্রীপুত্রকে নিয়ে মৃগয়ায় গেলেন। তিনি নানা বন ঘুরে একসময় নিবিড় অরণ্যে প্রবেশ করলেন। সেই অরণ্যের মধ্যস্থলে এক মনোহর সরোবর ছিল। তাঁরা সেখানে পৌঁছে দেখলেন সরোবরের নির্মল সলিলে হাঁস, বক এবং অন্যান্য জলচর প্রাণীরা জলে মহানন্দে খেলা করছে। মধুকরেরা মধুগন্ধে আপন হারা হয়ে গুনগুন শব্দে চারিদিকে গুঞ্জন করছে। তীরে ফুল, ফল ও অন্যান্য সুন্দর সুন্দর গাছ রয়েছে। তাতে কোকিল ও অন্যান্য পাখিরা মিষ্টি মধুর গান গাইছে। মিষ্টি বাতাস এবং গাছের শীতল ছায়ায় বসলেই ঘুম এসে যায়। বড় মনোরম জায়গা। এই মনোরম স্থানে কিছুক্ষণ পর রাজকুমার ঘোড়া থেকে নেমে তীরের বকুল গাছের সাথে ঘোড়াটা বেঁধে সরোবরে স্নান করলেন। তারপর কাছে শিব মন্দির দেখে ঠাকুর দর্শন করে পুজো করতে বসলেন। তারপর পুজো সেরে প্রণাম করে কিছুক্ষণ পর বেরিয়ে এলেন মন্দির থেকে। এই সময় এক রাজকন্যাও তার সহচরীগণকে নিয়ে সরোবরের অন্য পাড়ে উপস্থিত হয়ে স্নান ও পুজো শেষ করে গাছের ছায়ায় বেড়াতে লাগল। রাজকুমার বজ্র মুকুটও রাজনন্দিনীর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হল। রাজকুমারীও তাকে দেখে নিজের খোঁপা থেকে একটি পদ্মফুল খুলে হাতে নিলেন। তারপর ফুলটি কানে পড়লেন। তারপর মাটিতে ফেলে দিলেন এবং যাওয়ার সময় ফুলটি কুড়িয়ে নিজের বুকে রাখলেন। তারপর রাজকুমারের দিকে তাকাতে তাকাতে নিজের সখীদের সাথে চলে গেলেন। রাজকুমার এর কোনো মানে বুঝলেন না, কিন্তু রাজকুমারীকে তার বড়ই ভালো লাগলো। তারপর তার বন্ধু মন্ত্রীপুত্রের সাথে দেখা হতে তাকে সব কথা খুলে বললেন। সব শুনে
মন্ত্রীপুত্র বজ্রমুকুটকে নিয়ে তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে গেলেন। রাজকুমার প্রাসাদে ফিরে আগের মতো কাজকর্ম, শাস্ত্রচিন্তা, আমোদ প্রমোদ, স্নান, খাওয়া দাওয়া ইত্যাদি আবশ্যিক কাজকর্ম সব ত্যাগ করে নীরবে একা একা কাল যাপন করতে লাগলেন। সব সময় রাজকন্যার কথা চিন্তা করতে লাগলেন। ফলে তার স্বাস্থ্য খারাপ হতে লাগলো। শেষে কোনো উপায় না দেখে তিনি ওই রাজকন্যার একটা ছবি আঁকলেন এবং দিন রাত কেবল ওই ছবিই দেখেন। কারোর সাথে কথা বলেন না, কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেন না। রাজকুমারের এই অবস্থা দেখে মন্ত্রীপুত্রের বড়ই ভাবনা হলো। একদিন রাজপুত্র মন্ত্রীপুত্রকে বললেন, বন্ধু, আমি প্রতিজ্ঞা করছি ওই রাজকন্যাকে বিয়ে না করতে পারলে প্রাণ ত্যাগ করব। মন্ত্রীপুত্র তখন অনেক ভেবেচিন্তে বললেন, বন্ধু, ওই রাজকন্যা কি চলে যাবার সময় তোমাকে কিছু বলেছে? বজ্রমুকুট বললেন, না, আমাকে কিছুই বলেননি, কিন্তু পদ্মফুল দিয়ে একটি সংকেত দেখিয়েছিলেন। এরপর রাজকুমার পদ্মফুলের ঘটনাটি খুলে বললেন। শুনে মন্ত্রীপুত্র খুশি হয়ে বললেন, তাহলে তো সব জানাই গেল। তখন রাজপুত্র চঞ্চল হয়ে বললেন, কি করে? তার নাম ধাম জানলে বলো তো বন্ধু, তাহলে আমি একটু স্বস্তি পাই। মন্ত্রীপুত্র বললেন, বন্ধু শোনো, মাথা থেকে ফুল নিয়ে কানে পড়ার মানে উনি কর্ণাটক নগরে থাকেন। দাঁতে ফুল কাটার মানে উনি দন্তবাট রাজার মেয়ে। মাটিতে ফুল ছুঁড়ে ফেলার মানে ওর নাম পদ্মাবতী। আর বুকে ফুল তুলে নেওয়ার মানে উনি তোমাকে বিয়ে করতে চান। বন্ধুর এই কথা শুনে রাজকুমারের মনে খুব আনন্দ হলো এবং বারবার বলতে লাগলেন, বন্ধু, তুমি আমায় কর্ণাটক নগরে নিয়ে চলো। তখন তারা দুইজনে রাজকীয় পোশাক পরে উপযুক্ত অস্ত্র শস্ত্র নিয়ে ঘোড়ায় চেপে কর্ণাটক নগরের দিকে রওনা হলেন। নির্দিষ্ট দিনে তারা কর্ণাটক নগরে পৌঁছে রাজবাড়ির সামনে গিয়ে দেখলেন একটি ছোট্ট কুঁড়ে ঘর এবং তাতে একটি বুড়ি বসে আছে। তখন তারা ঘোড়া থেকে নেমে বুড়িকে বললেন, মা, আমরা এখানে ব্যবসা করতে এসেছি, একটু থাকবার জায়গা দিতে পারো? বুড়ি তাদের সুন্দর চেহারা এবং মিষ্টি কথা শুনে বলল, বাছা, এ তোমাদেরই বাড়ি, যতদিন খুশি থাকতে পারো। তখন দুজনে বুড়ির ঘরে ঢুকলো। কিছুক্ষণ পর বুড়ি এসে তাদের সামনে বসে গল্প করতে লাগলো। তখন মন্ত্রীপুত্র জিজ্ঞেস করল, মা, কজন তোমাদের এই বাড়িতে থাকো? আর কি করেই বা তোমাদের সংসার চলে? তখন বুড়ি বলল, আমার ছেলে রাজবাড়িতে কাজকর্ম করে এবং রাজার অতি প্রিয় পাত্র। আর পদ্মাবতী নামে রাজার এক মেয়ে আছেন। আমি তার ধাইমা ছিলাম, এখন বৃদ্ধ হয়েছি, তাই বাড়িতে থাকি। রাজা অনুগ্রহ করে আমায় অন্ন ও বস্ত্র দেন, আর রাজকন্যা আমায় ভালোবাসেন। এজন্য আমি প্রতিদিন তাকে একবার করে দেখতে যাই। এই কথা শুনে রাজকুমার বললেন, তুমি কাল গিয়ে রাজকন্যাকে বলবে শুক্লা পঞ্চমীতে সরোবরের তীরে যে রাজকুমারকে দেখেছিলেন সে তার সংকেত বুঝে এখানে এসেছে। এ কথা শুনে বুড়ি বলল, কাল কেন, আমি এখনই রওনা হলাম। এই বলে বুড়ি লাঠি হাতে নিয়ে রাজবাড়ির দিকে রওনা দিল। সে গিয়ে রাজকন্যাকে দেখল
একা একা বসে আছেন আর কি যেন ভাবছেন। রাজকন্যা বুড়িকে দেখা মাত্র বসার আসন দিলেন। বুড়ি বসে বলল, বাছা, ছোটবেলা থেকে তোমায় অনেক যত্নে মানুষ করেছি। আমার একান্ত ইচ্ছা তুমি খুব ভালো ছেলেকে বিয়ে করো। শুক্লা পঞ্চমীতে সরোবরের তীরে তুমি যে রাজকুমারকে দেখেছিলে, তিনি এখন আমার বাড়িতে আছেন। তিনি তোমাকে আমাকে দিয়ে খবর পাঠিয়েছেন। এই রাজকুমার রূপে গুণে সব বিষয়ে তোমার উপযুক্ত, তুমি তার যোগ্য পাত্রী। এই কথা শুনে রাজকন্যা রেগে দুই গালে চড় মেরে বুড়িকে বললেন, তুমি এই মুহূর্তে রাজবাড়ি থেকে বেরিয়ে যাও। বুড়ি এইভাবে তিরস্কৃত হয়ে রেগে চলে গিয়ে রাজকুমারকে সব কথা খুলে বলল। তখন রাজকুমার হতাশ হয়ে মন্ত্রীপুত্রকে বললেন, বন্ধু, রাজকন্যার সাথে দেখা করার আশা আর কোনো আশা দেখছি না। কিন্তু মন্ত্রীপুত্র বললেন, কোনো ভয় পেও না, অত ব্যস্ত হবার কোনো কারণ নেই। গালে 10টি আঙুলের ছাপ, মানে 10 দিন পরে শুক্লপক্ষের শেষে তার সঙ্গে তোমার দেখা হবে। শুক্লপক্ষ এলো। বুড়ি আবার রাজকুমারীর কাছে গিয়ে অনুরোধ করল। রাজকুমারী শুনে এবার অন্দরমহলের খিড়কি দরজা দিয়ে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। সে তখন রাজকুমারীর কাছে গিয়ে এই কথা বলল। সব শুনে রাজকুমার হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। তখন মন্ত্রীপুত্র বললেন, বন্ধু, কেন এত ভেঙে পড়ছো? আর কোনো ভাবনা নেই। রাজকুমারী আজ রাতে তোমাকে খিড়কি দরজা দিয়ে অন্দরে যেতে বলেছেন। শুনে রাজকুমারের আনন্দের আর সীমা রইল না এবং সূর্য ডোবার জন্য অপেক্ষা করতে লাগলেন। রাত ঘনিয়ে এলো। রাজকুমার ভালো জামাকাপড় পরে তৈরি হলেন। মন্ত্রীপুত্র তাকে খিড়কি দরজায় পৌঁছে দিয়ে চলে এলেন এবং রাজকুমার ভিতরে গেলেন। দেখলেন রাজকুমারী তার জন্য সেজে গুজে অপেক্ষা করছেন। রাজকুমারীর আদেশে সখীরা ঘরদোর ভালো করে সাজিয়ে রেখেছিল। তাদের সামনে সেই রাতে গন্ধর্ব মতে দুজনের বিয়ে হলো। আনন্দে রাত কাটল। সকালে রাজকুমার যখন অন্দরমহল থেকে চলে যাবেন, তখন রাজকুমারী তাকে কিছুতেই ছাড়লেন না। রাজকুমার তার কথা মতো সেখানে রয়ে গেলেন এবং সুখে দিন কাটাতে লাগলেন। এইভাবে কিছুদিন কাটানোর পর রাজকুমার নিজের দেশে ফিরতে চাইলেন। তখনও রাজকুমারী তাকে যেতে দিলেন না। এইভাবে 1 মাস কেটে গেল। রাজকুমারী তবু তাকে আপন দেশে ফিরে যেতে দিলেন না। একদিন রাজকুমার নির্জনে বসে ভাবতে লাগলেন, আমি নিতান্তই অধম। আমি আমার পিতামাতার জন্মভূমি হারালাম, আর যে বন্ধুর বুদ্ধির জন্য আজ এই সুখ লাভ করেছি তাকেও ভুলে গেলাম। সে হয়তো আমাকে স্বার্থপর ভাবছে। রাজকুমার এইভাবে যখন একা একা বসে চিন্তা করছেন, তখন রাজকুমারী এসে তাকে বিষণ্ণ দেখে বললেন, তোমার কি হয়েছে? তখন থেকে কি চিন্তা করছো বলো তো? তখন রাজকুমার বললেন, আমাদের রাজ্যের মন্ত্রীপুত্র আমার সাথে এসেছে। সে আমার পরম বন্ধু। 1 মাস হলো তার কোনো খবর পাইনি। জানি না সে কেমন আছে। সে খুব চালাক ও বুদ্ধিমান। সেই তোমার সব সংকেতের মানে আমায় বলেছিল। রাজকুমারী পদ্মাবতী বললেন, তুমি খুব অন্যায় করেছ। বন্ধু প্রাণ অপেক্ষা প্রিয়তর। আমি নানা রকম মিষ্টি তৈরি করে এখনই তার কাছে পাঠাচ্ছি এবং ততক্ষণ তুমি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। রাজকুমার তখন খিড়কি দরজা দিয়ে বেরিয়ে বুড়ির কুটিরে উপস্থিত হলেন এবং বহুদিন পর বন্ধুকে দেখে তার চোখে জল এলো।
এবং তার সব সৌভাগ্যের কথা বললেন। রাজপুত্র যখন বন্ধুকে দেখতে পেলেন তখন রাজকুমারীর মনে মনে চিন্তা করতে লাগলেন, রাজকুমার কেবল বন্ধুর কৌশলেই আমাকে বিয়ে করেছে। দুই বন্ধু দুজনকে সব কথা বলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এইভাবে সবটাই জানতে পারবে। অতএব মন্ত্রীপুত্রকে জীবিত রাখা ঠিক হবে না। এই সিদ্ধান্ত করে পদ্মাবতী নানা মিষ্টি তৈরি করে তাতে বিষ মিশিয়ে সখীকে দিয়ে রাজকুমারের হাতে পৌঁছে দিলেন। রাজকুমারীর সখী মিষ্টি দিয়ে গেলে মন্ত্রীপুত্র অবাক হয়ে তার বন্ধুকে জিজ্ঞেস করলেন, এসব কি? রাজপুত্র বললেন, বন্ধু, আজ আমি তোমার কথা চিন্তা করছিলাম। পদ্মাবতী আমার দিকে তাকিয়ে এর কারণ জিজ্ঞেস করলে আমি তোমার প্রশংসা করে বললাম যে আমি তোমায় না দেখতে পেয়ে চিন্তা করছি। পদ্মাবতী তোমার পরিচয় পেয়ে সন্তুষ্ট হয়েছে এবং আমাকে আগে পাঠিয়ে দিয়ে নিজের হাতে এই সমস্ত মিষ্টি তৈরি করে তোমার জন্য পাঠিয়ে আমায় বলেছে তুমি নিজের সামনে থেকে তাকে মিষ্টি খাইয়ে আসবে। অতএব বন্ধু, তুমি কিছু খাও, তাহলে আমি শান্তি পাব এবং রাজপুরীতে গিয়ে তাকে বলতে পারি আমার বন্ধু মিষ্টি খেয়ে তোমার প্রশংসা করেছে। বন্ধুর কথা শুনে মন্ত্রীপুত্র তখন বড় দুঃখের সাথে বললেন, কিন্তু এই মিষ্টিতে বিষ আছে, যে খাবে সেই মরে যাবে। ভাগ্য ভালো তুমি এই মিষ্টি খাওনি। তোমার অত্যন্ত কোমল স্বভাব, তাই তুমি কার কি স্বভাব বোঝো না। তোমায় একটা কথা বলি শোনো, রাজকুমারীরা সাধারণত বিবাহিত রাজপুত্রের প্রিয় পাত্রকে কখনো সহ্য করতে পারে না। অতএব তুমি তার কাছে আমার পরিচয় দিয়ে বুদ্ধির পরিচয় দাওনি। রাজকুমার বললেন, বন্ধু, আমি তোমার এ কথা বিশ্বাস করতে পারছি না। তুমি তার স্বভাব জানো না, এই জন্য এই কথা বলছো। তার মতো সহৃদয়া স্ত্রীলোক তুমি কখনো দেখোনি। আমার সঙ্গে রাজকুমারীর সখীগণের সাক্ষাতে আমাদের বিয়ে হয়, তুমি কি করে এ কথা মুখে আনলে? মন্ত্রীপুত্র তখন বলল, বেশ, তবে পরীক্ষা হয়ে যাক। তখন মন্ত্রীপুত্র সেই খাবার থেকে একটা মিষ্টি বুড়ির পোষা বিড়ালকে খেতে দিলেন। খাবার সাথে সাথে বিড়ালটা মারা গেল। তখন রাজকুমার একদম ভেঙে পড়লেন এবং বললেন, এই পাপিষ্ঠার সাথে কোনো সম্পর্ক রাখাই উচিত নয়, আমি আর ওর মুখ দেখব না। মন্ত্রীপুত্র বললেন, তাকে একেবারে পরিত্যাগ করা উচিত হবে না, কৌশলে রাজধানীতে নিয়ে যেতে হবে তাকে। মন্ত্রীপুত্র বললেন, তোমার বুদ্ধিতেই এ কাজ সম্ভব হতে পারে। মন্ত্রীপুত্র বললেন, তুমি বরং পদ্মাবতীকে বলো যে মিষ্টি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়েছি, তাকে কিছু জানতে দিও না। তারপর রোজকার মতো আজ যখন সে রাত্রে ঘুমিয়ে পড়বে তখন তুমি তার গা থেকে সমস্ত গয়না খুলে নিয়ে একটা পুঁটুলি বাঁধবে, তারপর তার বাঁ পায়ে একটা ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়ে চলে আসবে। রাজকুমার এতে রাজি হয়ে গেলেন এবং পদ্মাবতীর কাছে গিয়ে মন্ত্রীপুত্র যা বলতে বলেছিলেন তাই বললেন। শুনে রাজকুমারীর খুশি হলেন। রাত হলে রাজকুমারী যখন ঘুমিয়ে পড়লেন, রাজকুমার তখন মন্ত্রীপুত্রের কথা মতো সব কাজ শেষ করে বুড়ির কুটিরে উপস্থিত হলেন। পরদিন ভোরে মন্ত্রীপুত্র সন্ন্যাসী সেজে এক শ্মশানে গেলেন এবং গুরু হয়ে রাজপুত্রকে শিষ্য করে বললেন, তুমি রাজবাড়ির কাছে কোনো শ্যাকরার কাছে এগুলো বিক্রি করো। যদি কেউ রাজকুমারীর গহনা চিনতে পেরে চোর বলে তোমায় ধরে, তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবে। তখন রাজকুমার মন্ত্রীপুত্রের কথা মতো রাজবাড়ির নিকট স্বর্ণকারের কাছে এগুলো বিক্রি করতে গেলে স্বর্ণকার এগুলো দেখা মাত্র চমকে উঠল এবং মনে মনে চিন্তা করতে লাগলো যে কিছুদিন আগে আমি এই গহনাগুলো রাজকুমারীকে তৈরি করে দিয়েছি।
এগুলো এর হাতে কি করে এলো? তখন সে তার কারিগরদের জিজ্ঞাসা করতে তারাও বলল, হ্যাঁ, এগুলো রাজকুমারীর অলংকার। কিছুদিন আগে আমরা এগুলো তৈরি করে দিয়েছি। তখন সে রাজকুমারকে চোর মনে করল এবং বলল, এসব রাজকুমারীর গহনা তুমি কি করে পেলে? স্বর্ণকার বারবার রাজকুমারকে এই কথা জিজ্ঞেস করতে থাকলে রাজপথের বহু লোক সেখানে এসে জমায়েত হলো এবং নগররক্ষক স্বর্ণকার ও রাজকুমারকে বন্দি করলে তখন রাজকুমার বললেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমার গুরুদেব শ্মশানে থাকেন, তিনি আমায় এসব বিক্রি করে দিতে বলেছেন। চলুন তার কাছে, তিনি কি করে এসব পেয়েছেন আমি তার কিছুই জানি না। তখন নগররক্ষক শ্মশানে গিয়ে গুরু ও শিষ্যকে বন্দি করে রাজার কাছে নিয়ে গেলেন। রাজা এই গহনা দেখে সন্ন্যাসী ছদ্মবেশী মন্ত্রীপুত্রকে নির্জনে নিয়ে গিয়ে বললেন, এসব তুমি কোথায় পেলে? তখন সন্ন্যাসী বললেন, আমি কৃষ্ণা চতুর্দশীর রাতে নগরের শেষে ওই শ্মশানে ডাকিনী মন্ত্র সিদ্ধ করছিলাম। মন্ত্রের প্রভাবে এক ডাকিনী এসে তার গা থেকে সমস্ত গহনা খুলে দিয়ে গেছে এবং আমি তার বাঁ পায়ে যোগসিদ্ধির প্রমাণ হিসাবে ত্রিশূলের চিহ্ন এঁকে দিয়েছি। সেই সমস্ত গহনা। রাজা তখন অন্দরমহলে গিয়ে রানীকে বললেন, দেখো তো পদ্মাবতীর পায়ে কোনো চিহ্ন আছে কি না। তখন রানী এসে বললেন যে একটা ত্রিশূলের চিহ্ন আঁকা আছে। এ কথা শুনে রাজা লজ্জায়, রাগে ও দুঃখে অন্ধ হয়ে গেলেন। এই পাপিষ্ঠাকে রাজবাড়িতে রাখা উচিত হবে না। একে কি শাস্তি দেব? প্রাণদণ্ড না নির্বাসন? সন্ন্যাসী বললেন, মেয়ে ও বালকদের কখনো মেরে ফেলা উচিত নয়। আপনি পদ্মাবতীকে নির্বাসন দণ্ড দিন। এ কথা শুনে রাজা অন্দরমহলে গিয়ে রানীকে বললেন, পদ্মাবতী অতি পাপিষ্ঠা মেয়ে, এজন্য শাস্ত্রের বিধান অনুসারে আমি ওকে নির্বাসন দণ্ডে দণ্ডিত করলাম। ও থাকলে আমার রাজ্যের অমঙ্গল হবে। তখন রানীও আর নিষেধ করতে পারলেন না। রাজার হুকুমে পদ্মাবতীকে পালকি করে গভীর বনে রেখে আসা হলো। মন্ত্রীপুত্র তখন রাজকুমারকে সঙ্গে নিয়ে রাজকুমারীর খোঁজে চললেন এবং অনেক খুঁজে সেখানে উপস্থিত হয়ে দেখলেন পদ্মাবতী একা গাছতলায় বসে ভয়ে ভাবনায় অকাতরে কাঁদছেন। অনেক কষ্টে তাকে শান্ত করে রাজকুমার ঘোড়ার পিঠে তুলে নিজের দেশের দিকে রওনা দিলেন। রাজা প্রতাপ মুকুট ও রানী অনেকদিন পর তাদের ছেলে ও পুত্রবধূকে দেখে আহ্লাদে আটখানা হলেন। রাজধানীতে আনন্দের ধুম পড়ে গেল। গল্প শেষ করে বেতাল জিজ্ঞাসা করল, মহারাজ, রাজা ও মন্ত্রীপুত্র উভয়ের মধ্যে কোনো ব্যক্তি নিরপরাধিনী নন্দিনী নির্বাসনের জন্য দায়ী হলেন? বিক্রমাদিত্য বললেন, আমার মতে রাজা দন্তবাট। বেতাল বলল, কেন? বিক্রমাদিত্য বললেন, কারণ শত্রুকে মারার চেষ্টায় কোনো দোষ হয় না। পদ্মাবতী মন্ত্রীপুত্রকে শত্রু ভেবে মেরে ফেলার চেষ্টা করেছেন এবং মন্ত্রীপুত্র পদ্মাবতীকে শত্রু ভেবেছিলেন, তাই তার সাথে নিষ্ঠুর ব্যবহারে তার কোনো দোষ হয়নি। কিন্তু রাজা এক অজ্ঞাত কুলশীল ব্যক্তির কথায় বিশ্বাস করে কোনো প্রমাণাদি না নিয়ে অপত্য স্নেহ চির জলাঞ্জলি দিয়ে কন্যাকে নির্বাসিত করলেন। এর জন্য রাজধর্মের বিরুদ্ধ কর্মের পাপে পাপিষ্ঠ হতে হবে। সঠিক উত্তর পেয়ে বেতাল আবার শ্মশানে গিয়ে আগের মতো গাছে ঝুলে পড়ল। বিক্রমাদিত্য তার পিছন পিছন গিয়ে গাছ থেকে কাঁধে নামিয়ে তুলে পুনরায় রওনা হলেন।